আমার খুবই খারাপ লাগছে দুটো কারণে। যে ধরুন এই রকম জুনিয়র অফিসারদের সঙ্গে তো আমিও কাজ করেছি, তো সেরকম একজন লোক ওসি মানে তিনি তো তদন্ত করবেন, অপরাধীকে অ্যারেস্ট করবেন। তাকে যখন অ্যারেস্ট করা হচ্ছে সেটা তো একটু অন্যরকম ব্যাপার, বুঝতেই পাচ্ছেন। তিনি তো মনে মনে অপরাধী, সে কথা অন্য কেউ না জানলে তিনি জানেন। দেখুন, আমার উপরের আইপিএস অফিসার, আইএএস অফিসার, এমনকি মুখ্যমন্ত্রী অর্ডার দিলেও আমি মানিনি, যদি আমার মনে হয়েছে যে সেটা বেআইনি। আমি আপনাদের এই মাধ্যমে বলছি যে কেউ যদি কোনোদিন বলেন যে আমি মেরুদণ্ড বাঁকা করেছি বা উপরের লোকদের বা রাজনৈতিক লোকদের চাপে পড়ে অন্যায় কাজ করেছি, বলুন। আমি আশা করছি কেউ বলতে পারবেন না। আমি আশা করছি যে সম্পূর্ণ না হলেও অনেকটাই বিচার পাবে। আমার ঘন কালো চুলের রহস্য, এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। না, দেখুন, কলকাতার পুলিশ কমিশনার পদও এডিজি, এসটিএফের পদটাও এডিজি, দুটো পদ র্যাঙ্কের দিক দিয়ে সমান। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কলকাতার পুলিশ কমিশনার অনেক বেশি সম্মানজনক এডিজি এসটিএফের থেকে। দেখুন, এসটিএফ সারা রাজ্যে কাজ করবে কলকাতা পুলিশের বাইরে, কিন্তু তবু আমি বলবো যে কলকাতার পুলিশ কমিশনারের পদ এডিজি এসটিএফের থেকে গুরুত্বপূর্ণ। তাহলে কিছুটা বলছেন সম্মান কিন্তু তা ক্ষুণ্ণ হলো। দেখুন, কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশ ডাইরেক্টরেটের হেড, তিনি একটা পুলিশ ফোর্সের হেড। ডিজি যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেড, তেমনি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের হেড। অতএব এটা এই পদের সঙ্গে ডিজি ছাড়া অন্য কোনো পদের তুলনা হয় না। স্যার, যেভাবে একজন ওসিকে অ্যারেস্ট হতে হলো, আমরা দেখলাম একজন টানা থানার ওসি, তাকে সিবিআই হেফাজতে নিয়েছে। একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কতটা খারাপ লাগছে আজকে এই যে চিত্রটা উঠে আসছে? না, আমার খুবই খারাপ লাগছে দুটো কারণে। যে ধরুন এই রকম জুনিয়র অফিসারদের সঙ্গে তো আমিও কাজ করেছি, তো সেরকম একজন লোক ওসি মানে তিনি তো তদন্ত করবেন, অপরাধীকে অ্যারেস্ট করবেন। তাকে যখন অ্যারেস্ট করা হচ্ছে সেটা তো একটু অন্যরকম ব্যাপার, বুঝতেই পাচ্ছেন, যে সেরকম চাপে। কিন্তু একটা কথার জন্য আমার আরও বেশি খারাপ লাগছে, যে অফিসাররা আইন মেনে কাজ না করে সিনিয়র অফিসারদের বা পলিটিক্যাল বসদের সন্তুষ্ট করার জন্য বেআইনি কাজ করছেন, যার ফলে তাদেরকে এরকম অ্যারেস্ট হতে হচ্ছে। তারা যদি একটু ঝুঁকি নিয়েও নিরপেক্ষভাবে কাজ করেন তাহলে কিন্তু তাদেরকে কেউ অ্যারেস্ট করতে পারবেন না। বলুন। রাজ্যের সর্বস্তরে একটা কথা সমস্ত স্তরেই শোনা যাচ্ছে যে পুলিশ এবং পুলিশের বড়বাবু, তিনি তার যে অভিভাবকের একটা ভূমিকা থাকে সমাজে, সমাজ গঠনে, একটা পরিচালিত সমাজ গড়ে তুলতে, সেখানে মানুষ তার কাছে ছুটে যান। সেখান থেকে একজন পুলিশ অফিসার, তাকে সিবিআই হেফাজতে নিচ্ছে। পুলিশের যে চরিত্র, যে চিত্রায়ন, সেটা কোন দিকে যাচ্ছে আপনার মতে? দেখুন, পুলিশের ভাবমূর্তি আমাদের সমাজে ইতিমধ্যে যথেষ্ট খারাপ হয়েছে। কারণ পুলিশের কাছে লোক বিপদে পড়ে গেলে সে বিপন্ন লোককে পুলিশ সাহায্য করে না, যদি যে অপরাধী সে শাসক দলের হয়। অপরপক্ষে শাসক দলের লোক যখন পুলিশের কাছে যায়, একটা লোক অপরাধ না করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের এই নিরপেক্ষতার অভাবের জন্য পুলিশকে লোক এখন দলদাস বলে। তো পুলিশের ভাবমূর্তি ভালো ইতিমধ্যেই ছিল না, তারপরে পুলিশের লোক, অন্য পুলিশ, সিবিআইও পুলিশের লোককে পুলিশই যখন অ্যারেস্ট করছে, তখন তো সে ভাবমূর্তি আরও খারাপ হয়। এটা যাতে না হয়, পুলিশের লোকদের সেরকমভাবে কাজ করা উচিত। স্যার, একজন পুলিশ অফিসারকে নিতান্তই গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে, কিন্তু টালা থানার ওসির ক্ষেত্রে তেমন কিছু করা হয়নি বলেই খবর, সূত্র অনুযায়ী আমাদের কাছে। না,
একটা লোক যে ক্রিমিনাল অফেন্স করেছে তাকে অ্যারেস্ট করতে হলে সরকারের অনুমতি নিতে হবে, এরকম কোনো আইন আমার জানা নেই। আমি শুধুমাত্র জানি যে আমার নিজের জীবনে আমাকে করতে হয়েছে যে আমি যদি কোনো এমএলএ বা এমপিকে অ্যারেস্ট করি তাহলে স্পিকারের কাছে আমাকে একটা খবর দিতে হবে যে এই কেসে এত নম্বর ধারা অনুসারে এই ওয়ারেন্ট বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি যখন বোলপুরে এমএলএকে অ্যারেস্ট করেছিলাম আমাকে খবর দিতে হয়েছিল। কিন্তু কোনো পদে আছেন তাকে খবর দেওয়া যেতে পারে যে ওসিকে অ্যারেস্ট করা হলো, কিন্তু সরকারের পারমিশন নিতে হবে এরকম নয়। যেটা আপনি শুনে থাকবেন যে তার বিরুদ্ধে চার্জশিট দিলে কোর্ট ততক্ষণ পর্যন্ত কগনাইজেন্স নেবে না সাধারণভাবে যতক্ষণ পর্যন্ত না স্যাংশন নেয় সরকার। এইটা বোধহয় আপনি শুনেছেন। একদমই। স্যার, বুধবার তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করলো কলকাতা পুলিশ। নিচু তলার পুলিশ কর্মীদের মনোবল এতে কি ভেঙে পড়ছে বলে আপনার মনে হয়? না, সাসপেনশনের ব্যাপারটা সরকারের একটা নিয়ম আছে যে কোনো অফিসার যদি অ্যারেস্ট হয়ে 48 ঘন্টা হাজতে থাকেন তাহলে তাকে সাসপেন্ড করতে হবে। অর্থাৎ উনি তো 48 ঘন্টা বেশি ছিলেন, অত গভর্নমেন্টের কাছে আর কোনো অপশন ছিল না, ওনাকে সাসপেন্ড করতেই হবে। আমরা যেভাবে দেখলাম অভিজিৎ মণ্ডল অ্যারেস্ট হওয়ার পর রীতিমতো তার পরিবারে ছুটে গেলেন লালবাজারের উচ্চপদস্থ কর্মচারীরা, অনেকেই বলছেন তারা পরিবারের মনোযোগ বাড়াতে এসেছেন এবং পুলিশ মহলের অনেক ভেতরেই অনেক খবর শোনা যাচ্ছে। আমরা সূত্র অনুযায়ী জানতে পারছি যে কেন শুধু নিচুতলার অফিসারদেরকেই সবসময় খেসারত দিতে হবে, কেন উচ্চপদস্থ আধিকারিকরা প্রশ্নের সম্মুখীন হবেন না, কি বলবেন? না, উপরের লোকেরাও প্রশ্নের সম্মুখীন হবেন, কিন্তু আমাদের নিচের দিকে যারা কাজ করছেন একটা জিনিস ভুলে যাচ্ছেন যে আমাদের সার্ভিস রুলে আছে যে আমি আইন অনুসারে আমার বিবেচনায় যেটা ঠিক মনে করব সেই কাজ করব। উপরের লোক যদি আমাকে অন্যরকম করতে বলে তাহলে আমার অধিকার আছে, বলবো যে তাহলে লিখিত দিন। লিখিত দিলে আমি সেটা করব, তখন আমার আর দায়িত্ব থাকবে না, যিনি লিখিত দিয়েছেন তার থাকবেন। তো এখানে তালা থানার ওসি সেরকম কিছু করেননি, যার ফলে তিনি উপরের বসদের কথা মতো কাজ করলেও এটা প্রমাণ হচ্ছে না যে তিনি তাদের কথা শুনে কাজ করেছেন, এটা দেখাচ্ছে যে তিনি কাজ করেছেন। স্যার, আমরা দেখলাম যে দুদিন আগে যেটা আমি মানে বললাম আপনাকে এইমাত্রই যে তার স্ত্রীর সঙ্গে রীতিমতো বাড়িতে গিয়ে দেখা করলেন, কলকাতা পুলিশ পাশে আছে অভিজিৎ বাবু, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন লালবাজারের মানে কিছু পদস্থ পুলিশ অফিসাররা। এত কিছুর পরেও কলকাতা পুলিশই অভিজিৎ মণ্ডলকে আবার সাসপেন্ড করলো, কি বলবেন? তারা তো বার্তা দিয়েছে। না, আমি বললাম যে সাসপেন্ড না করে তাদের কোনো উপায় ছিল না, একদম নিয়মে এটা সাসপেন্ড করতে হয়েছে। আর বাড়িতে যাওয়ার ব্যাপারটা তো পুলিশ কমিশনার না পাঠালে ওনারা জাননি। পুলিশ কমিশনার তো জানেন যে আমি বলেছি উনি করেছেন, তিনি তো মনে মনে অপরাধী সে কথা অন্য কেউ না জানলে তিনি জানেন। তো স্বাভাবিকভাবে তিনি যে অপরাধী সেই অপরাধে অন্য একজন সাজা পাচ্ছেন, অর্থাৎ তাকে তো পাঠাতেই হবে, নাহলে সাধারণ পুলিশ অফিসারদের মধ্যে তো কি বলবো বিদ্রোহ শুরু হয়ে যাবে। তাহলে বলছেন বিদ্রোহ রুখতে বিনীত গোয়াল অর্থাৎ প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারি অভিজিৎ মণ্ডলের বাড়িতে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের পাঠিয়েছিলেন তাদের সঙ্গে আছে এই বার্তা দিতে? না হলে তো অন্য কোনো কারণ নেই। পুলিশের লোকেরা তিনি পুলিশে কাজ করেন, তাকে সাহায্য করবেন এটা বোঝা যায়, কিন্তু তাকে গিয়ে যেভাবে বলা হয়েছে তার স্ত্রীকে, আমি টিভি চ্যানেল থেকে যেটা জেনেছি, মানে আমার খুবই খারাপ লাগছিল যে একটা মেয়েকে রেপ করে হত্যার ঘটনা। এই অফিসার ইনচার্জেরও দুটো মেয়ে আছে এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমি সে মেয়ে দুটোকে দেখলাম, দেখে খুব অসহায় লাগছিল যে তাদের বাবাকে অ্যারেস্ট করা হয়েছে। এই অবস্থা যার জন্য হয়েছে সেই সিনিয়র অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। স্যার, একজন পুলিশ কর্মীকে তার ওপরতলার যে নির্দেশ মানতেই হয়, সেক্ষেত্রে বাঁচাল পাবে? আমি তো বললাম মানতে হয়, এটা আইনের কথা না, এটা তিনি উপরের লোককে যদি সন্তুষ্ট রাখতে চান তাহলে মানতে হয়, কিন্তু আমি কোনোদিন মানিনি। দেখুন, আমার উপরের আইপিএস অফিসার, আইএএস অফিসার
এমনকি মুখ্যমন্ত্রী অর্ডার দিলেও আমি মানিনি, যদি আমার মনে হয়েছে যে সেটা বেআইনি। তার জন্য আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া যায়নি। অন্যভাবে নিতে পারে, সাজা দিতে পারে, আমাকে ভালো পোস্টিং দেবে না বা প্রসিডিং করবে, সেরকম হতে পারে। কিন্তু আমি যে তার আইন অর্ডার মানছি না, তার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, কারণ তিনি যা বলছেন সেটা বেআইনি। ব্যবস্থা নিতে গেলে তিনিই অসুবিধায় পড়বেন। স্যার, একজন এ পর্যন্ত আমরা দেখলাম ধৃত যারা, একজন সিভিক ভলেন্টিয়ার, অন্যজন প্রাক্তন ওসি, দুজনেই যুক্ত ছিলেন রাজ্যের প্রশাসনিক কাজে। আর্যিকরের ঘটনায় তারাই এখন জেলে। একজনের বিরুদ্ধে অভিযোগ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের, বলা যায় একদম নৃশংস হত্যা এবং ধর্ষণের। অপরজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ লোপাটের, এই যে এভিডেন্স ট্যাম্পারিং, তার একদম অভিযোগ রয়েছে অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তিনি আবার তালা থানার ওসি। যে পুলিশের ওপর আস্থা ভরসা রেখে সাধারণ মানুষ রাতের ঘুম নিশ্চিন্তে ঘুমন, সেই পুলিশেরই একাংশ যখন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, তখন মানুষের ভরসা উঠে যায় বললেই চলে। নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা কি এই ভাবমূর্তি ফেরাতে পারবেন বলে মনে হয়? উনি কি ফেরাতে চাইবেন? ফেরাতে গেলে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, সততার সঙ্গে কাজ করতে হবে। উনি যদি করতে চান, মমতা ব্যানার্জি, আমরা যা দেখেছি, ওনাকেও পদে রাখবেন না। আর ও পদে থাকতে হলে তাকে অসৎ কাজ করতে হবে, এবং তাহলে পুলিশের ভাবমূর্তি কিছুতেই ফিরবে না। আসলে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলানেই একদম সমস্ত পুলিশ আধিকারিকদের সমস্ত তাদের সমস্ত কাজকর্ম চলে, এমনটাই বলছেন। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, সিপিকে হবেন কি না হবেন তিনিই ঠিক করেন, ডিজিকে হবেন কি না হবেন তিনিই ঠিক করেন, জেলার এসপিকে হবেন কি না হবে তিনিই ঠিক করেন। অতএব তাকে যদি সন্তুষ্ট রাখা যায় তাহলে পদ থাকা যাবে, যদি সন্তুষ্ট না রাখা যায় তাহলে পদ থাকবে না। এই ব্যাপারে তো কারো মনে কোনো রকম সন্দেহ আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, ট্যাংরায় নাকা তল্লাশির সময় আক্রান্ত পুলিশ সার্জেন্ট কনস্টেবলদের মারধরের অভিযোগ সামনে আসছে। এরকম বেশ কয়েকটা ঘটনা ইদানিং ঘটছে। আর মানুষ এত সাহস পাচ্ছে কিভাবে? দেখুন, সাধারণভাবে আইন এরকম লোকে পুলিশকে যদি নিরপেক্ষভাবে কাজ করতে দেখে, তাহলে একটা সম্মানও থাকে যে এই লোকটা সৎ আছে, নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু যদি চোখের সামনে পুলিশকে ঘুষ খেতে দেখে, পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করতে দেখে, তাহলে এই সম্মানটাও থাকে না। তখন সুযোগ পেলেই মারধরও করে। এবং এই যে মারধর যে করতে পারে, তার একটা কারণ, পুলিশ প্রথমে কেস শুরু করে না, শুরু করলেও তাড়াতাড়ি তদন্ত রিপোর্ট দেয় না। তদন্ত রিপোর্ট দেখলেও কোর্টে বছরের পর বছর গড়াতে থাকে, আসামি বেল পেয়ে এসে আবার অপরাধ করে। সেই জন্য পুলিশকে, কোর্টকে কেউ ভয় করে না। যদি ভয় করাতে হয় তাহলে কোর্টে মামলাগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। একদম। আর স্যার, আপনি, আমার এই পরের যে প্রশ্নটা, সেটা অনেকটা ব্যক্তিগত স্তরে। আপনি নিজে আপনি আপনি নিজে একজন দীর্ঘদিনের কর্তব্যরত আইপিএস অফিসার। আপনিও কি কর্মরত ছিলেন এবং আপনাকেও কি এরকম কোনো নির্দেশ এসেছিল আপনার প্রতি, যেটা আপনার মনে হয়েছিল আপনাকে বিপদে ফেলে দিতে পারে এবং আপনি তা পালন করেননি? দেখুন, এই নির্দেশগুলো তো উপরের লোকদের থেকে আসে, এবং সেটা আমাদের যারা সিনিয়র অফিসার আছেন, যদি সেটা মুখ্যমন্ত্রী বা এরকম কোনো শাসক দলের নেতার কাছ থেকে আসে, তাহলে সেখানে অন্ধের মতো পালন করেন। আমি সেটা কখনো করিনি, কারণ আমার উপরের অফিসার করলেও আমি তাকে বাধা দিয়েছি। আমি বলছি, আমি তো ইবিতে দীর্ঘদিন কাজ করেছি। আমি যখন ওখানে আইজি ছিলাম, তখনকার একটা ঘটনা তো ওই রিজানুর রহমান কেসের কথা আপনাকে বলেছি। অন্য একটা কেসে তখনকার শাসক দলের এক এমপি একটা চিঠি লিখে আমার কাছে এক ব্যবসায়ীকে পাঠান। ব্যবসায়ী যেটা বলেন যে আমাদের ইবির কোনো অফিসার গিয়ে তাকে শুধু নয়, তিনি যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন সেই ব্যাংকের অফিসারদেরও হ্যারাস করছেন। তা আমি যে ইন্সপেক্টরের নাম বলেন তাকে ডাকি, তিনি অস্বীকার করেন না। তিনি বলেন যে এটা তিনি করছেন আমার ওখানে যিনি এডিজি ছিলেন তার নির্দেশে। আমি তখন এডিজির কাছে যাই যে এটা আপনি কি করে করতে পারেন, কোনো কেস শুরু হয়নি, আমি এখানে আইজি আছে, আমি কিছু জানি না, কিন্তু আপনি একজন ইন্সপেক্টরকে পাঠিয়ে এই লোকদেরকে হ্যারাস করছেন, এটা তো আমাদের
পুলিশের দুর্নাম হচ্ছে, এটা আপনি করতে পারেন না। তখন তিনি মুখ্যমন্ত্রীর নাম নেন। আমি বললাম যে মুখ্যমন্ত্রী আপনাকে এই কথা বলেছে কি না সেটা আপনার আমার মুখ্যমন্ত্রীর ব্যাপার, যদি মুখ্যমন্ত্রী আপনাকে বলেও তাহলে তার কাছ থেকে আপনি লিখিত নেন বা তাকে বলুন, যার অসুবিধা তিনি আপনাকে লিখিত দেন, তারপর আপনি কেস শুরু করুন, তারপরে পুলিশের লোক যাবে, আমরা বলতে পারবো। তা না করে আপনি যদি এটা করেন, আমি এটা মানছি না, আমি এটার বিরুদ্ধে লিখছি, আপনার মাধ্যমেই আমি পাঠাবো আপনার উপরের অফিসারের কাছে, আপনি যদি ফরওয়ার্ড করেন তাহলে ওটা আপনার বিরুদ্ধে যাবে, আপনি যদি ফরওয়ার্ড না করেন তাহলে ওটা আপনার বিরুদ্ধে যাবে। এটা আমি করেছিলাম, ওই ঝামেলাটা বন্ধ হয়েছিল, সে ব্যবসায়ী রক্ষা পেয়েছিলেন। কিন্তু সেই এডিজি পরে ডিজি হয়েছিলেন, ফলে তিনি আমার যতটা সম্ভব ক্ষতি করেছেন, কিন্তু আমি কিন্তু তবুও আমার উপরের অফিসার হলেও আমি তাতে বাধা দিয়েছিলাম এবং আমি বেআইনি কাজ করতে দিইনি। স্যার, তাহলে আপনি বলছেন সততা এমনই এক স্বচ্ছ জিনিস, চাইলে সেটা ধরে রাখা যায় যে কোনো রকম বিপর্যয়কে সামলে, তাই তো? হ্যাঁ, ধরে রাখলে যে কষ্ট হবে না, আপনাকে একদমই কোনো কিছু সহ্য করতে হবে না তা আমি বলছি না, কিন্তু রাখা যায়। এই কলকাতা পুলিশের অনেক লোকই তো আমার সঙ্গেও কাজ করেছেন, তাদেরকে বলুন, একজন বলুন যে আমি তাদেরকে কোনো বেআইনি কাজ করতে বলেছি বা উপরওয়ালার কোনো বেআইনি নির্দেশ আমি পালন করেছি, আমি আশা করছি কেউ বলবে না। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা পুলিশকে মেরুদণ্ড সোজা রেখে কাজ করার জন্য প্রতীকী মেরুদণ্ড নিয়ে গিয়েছিল লালবাজারে, এবং পরবর্তীতে তারা সেই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে যখন তারা পদত্যাগ পত্রের তুলে দেন, স্বেচ্ছার পদত্যাগ পত্রের যে পত্রটি তুলে দেন, তখন তারা মেরুদণ্ডটি রেখে আসেন লালবাজারে। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ চাইলে কি পারে মেরুদণ্ড সোজা রেখে তার কাজ পালন করতে, যেখানে নির্দেশ অমান্য আমি তো আমার আইপিএস জীবনে যতদিন চাকরি ছিল করেছি, আমি আপনাদের এই মাধ্যমে বলছি যে কেউ যদি কোনোদিন বলেন যে আমি মেরুদণ্ড বাঁকা করেছি বা উপরের লোকদের বা রাজনৈতিক লোকদের চাপে পড়ে অন্যায় কাজ করেছি, বলুন, আমি আশা করছি কেউ বলতে পারবেন না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এটা করা যায়, করতে গেলে আমি যেমন অনেক অসুবিধা পড়েছি, তাদেরকেও অনেক অসুবিধায় পড়তে হবে, কিন্তু সম্মানের সঙ্গে কাজ করা যায়, এবং সেটা করলে লোক কিন্তু আপনাকে সম্মান করে এবং আপনাকে সাহায্যও করে, নিজেদের ক্ষতি করেও আপনাকে সাহায্য করে। একদম। আর স্যার, সিবিআই যেভাবে তদন্ত করছে, যেভাবে এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া, আপনার কি মনে হয় তিলোত্তমা নিজে বিচার পাবে এবং তার পরিবার বিচার পাবে? দেখুন, প্রথম 4-5 দিনে তো প্রমাণ অনেকটা লোপাট হয়ে গিয়েছে, সেই জন্য তদন্তটা কঠিন, কিন্তু সিবিআই লোকেরা যেহেতু দক্ষ তদন্তকারী, আমি আশা করছি যে সম্পূর্ণ না হলেও অনেকটাই বিচার পাবে। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, গরু পাচার মামলায় জামিন আগেই হয়েছিল অনুব্রত কন্যার, এবার অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেল, কি বলবেন? দেখুন, অনেক দিন তারা হাজতে আছে, যারা তদন্ত করছেন তারা চার্জশিট দিয়ে যদি তাদের বিচার শুরু করে দিতে পারতেন তাহলে জামিন হওয়ার সম্ভাবনা কম ছিল, কিন্তু তারা দীর্ঘদিন তাদেরকে হাজতে আটকে রাখবেন, জামিন হবে না, এরকম তো চলতে পারে না। অতএব জামিন হওয়াটা অস্বাভাবিক কিছু না। আইনি প্রক্রিয়ায়, এবং আপনি বলছেন তদন্তে কিছু ফাঁক ছিল? তদন্তে আমি ফাঁকের কথা বলছি না, তদন্তে ফাঁক ছিল কিনা বিচার হলে সেটা তখন বোঝা যাবে। আমি যেটা বলছি যে একজন লোককে অ্যারেস্ট করা হলো, সেই হাজতে থাকাকালীন যদি তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দেওয়া যায়, তাদের বিচার শুরু করে দেওয়া যায়, তাহলে কোর্ট তাদেরকে জামিন নাই দিতে পারে, বিচার হলে তারা হয় ছাড়া পাবে, নাহলে তাদের সাজা হবে, সাজা করতে যাবে। কিন্তু এখানে তাদের বিচারই শুরু করা যায়নি, যদি বিচার শুরু না করা যায় তাহলে কোর্ট তো তাদেরকে জামিন দিয়ে দেবে। তবে একথাও ঠিক, জামিন দেওয়া মানে কেস থেকে কিন্তু ছাড়া পাওয়া না। স্যার, আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে, এই প্রশ্নটা আমি সংযোজন করবো এবং শেষে রাখবো আপনার কাছে। সিবিআই আমরা দেখেছিলাম গত 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যে বদ্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, পরবর্তীতে শুনানিতে আপনার কি মনে হয় সিবিআই আশাতীত কিছু রাখতে চলেছে আমাদের সামনে, এবং তদন্তের পরিসর কি আস্তে আস্তে ছোট হয়ে আসছে ধীরে ধীরে?
দেখুন, সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে দেখুন, এই মেয়েটিকে তো হঠাৎ করে কেউ খুন করেনি। ওখানে যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিতে মেয়েটা একটা বাধা হয়ে গিয়েছিলেন যে কোনো কারণে। যেমন কোনো কোনো গণমাধ্যমে দেখছি যে তার কাছে একটা টাকা চাওয়া হয়েছিল, যে 15 লাখ টাকা চাওয়া হয়েছিল তাকে পাস করতে হলে, তার থিসিস যেটা আছে সেটা পাস হতে হলে। সেটা ঠিক কিনা আমরা জানি না, কিন্তু এটা যদি নাও হয় তো সেখানে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির সঙ্গে এই মেয়েটি হয়তো যুক্ত ছিল না, এবং যারা দুর্নীতি করছে তারা হয়তো এই মেয়েটিকে থ্রেট ভাবছিলেন, এবং সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি মহিলা বলে অন্য মহিলাদের চমকানোর জন্য তাকে রেপও করা হয়েছে। এটা একটা কোথাও গিয়ে সুদৃঢ় মেসেজ দেওয়া হলো বলতে চাইছেন? হ্যাঁ, যে মানুষ তো খুনের চেয়ে বলাৎকারকে বেশি স্টিগমার বলে ভাবে, যে তাদের মেয়েকে রেপ করা হচ্ছে, বা একটা মেয়ে যখন ভাববে যে আমাকেও রেপ করা হতে পারে, আমাকে খুন করা হবে ভাবলে যতটা ভীত হবে, রেপ করা হবে ভাবলে তার থেকে বেশি ভীত হবে, সেই জন্য ওটা করা হয়। আচ্ছা, তৃণমূল কর্মী দেবাংশু ভট্টাচার্য একদম তরুণ প্রজন্মের তৃণমূল কর্মী, তিনি বলছেন যদি সন্দীপ ঘোষটা ঘটনাটি ঘটাতেনি তাহলে কেন হাসপাতালে ঘটাতে গেলেন, যেখানে তারা জানেন হাসপাতালে ঘটালে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। দেখুন, কেন ঘটাতে গেলেন, যারা ঘটিয়েছেন তারা সত্যিকার উত্তর দিতে পারবে। তবে হাসপাতালে ঘটানোর সুযোগ ছিল, সুযোগ না থাকলে অপরাধীরা অপরাধ করতে পারে না। যেমন ধরুন, এই পুজোর সময় আমি দেখেছি, আমি তো ডিসিডিডি যখন ছিলাম, যে অনেকেই বাড়িতে তালা টালা দিয়ে বেড়াতে চলে যান, বাড়িতে কেউ থাকে না। ওই সময় কিন্তু অনেক বেশি চুরি হয়, তার মানে বাড়িতে কেউ নাই, চোরদের এটা একটা সুযোগ। তেমনি এই আরজিকর হাসপাতালে যে থ্রেড কালচার ছিল, মাফিয়া রাজ ছিল, এবং পুলিশের সঙ্গে যেভাবে তাদের সদ্ভাব ছিল, সেখানে খুন এবং রেপের মার্ডারটা সন্দীপ ঘোষরা তো প্রায় চাপা দিয়েই দিয়েছিলেন। তো এখানে খুন এবং ধর্ষণ করে সেটা চাপা দেওয়ার সুযোগ ছিল বলে তারা ঘটিয়েছেন বলে আমার ধারণা। একদম স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।